মির্জা শায়ান মুগ্ধ পর্ব সংখ্যা ৩৬-এর লিখেছেন জান্নাতুল ফেরদৌস মিথিলা, কণ্ঠে জান্নাতুল ফেরদৌস মনি। পর্বের শুরুতেই সকলকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। শুরু করছি পর্ব। পুরুষ মানুষের প্রেমে পড়তে লাগে এক মুহূর্ত, অথচ সেই প্রেম ভুলতে লাগে গোটা এক জনম। কি দরকার একটা নির্দয় বিষ্টকে নিজের মায়ে জড়ানো। আমি বলেছি তোকে তুই আমার হ, বলিনি তো? তাহলে সেই ঘুরে ফিরে তুই শুধু আমার বুকে নিজেকে লুকাস কেন চাস মিস? এই পরিণতি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ধারণা কি আদৌ তোর আছে? যুবকের লোমহীন পেটানো বক্ষে পেঁজা তুলোর ন্যায় মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে মায়াবিনী সপ্তদশী, সর্বাঙ্গ কাঁপছে তার। যুবকের অমন হৃদয় নিংড়ানো বাক্য আদৌ তার কানে পৌঁছালো কিনা কে জানে। তার হাত পা যেন ঠান্ডায় অসর হয়ে যাবার জোগাড়। সপ্তদশীর হুঁশ নেই, হুঁশ থাকলে ধরে মুখ লুকাতো বিষ্টের বুকে। এদিকে রুড়ো মানবের বুক কাঁপছে দুরু দুরু। কিছুক্ষণে মস্তিষ্ক তার একাধারে ধিক্কার জানাচ্ছে, তাকে বরাবরে নেই উস্কানি দিয়ে বলছে শত্রুর মেয়েকে মারতে এসে শেষেমেশে তার বুকে জড়িয়ে রাখতে লজ্জা করে না দ্য গ্রেট রুশদি কিং এর? তাকে সরিয়ে দিচ্ছিস না কেন? ধাক্কা দিয়ে সরিয়ে দে মেয়েটাকে। যুবকের নির্দয় মস্তিষ্ক নিজ বাক্যে অটল, কত শত গালমন্দ করছে নিজেকে যুবক, অথচ কাণ্ড দেখো। সেই শ্যাডো মনস্টার নির্দয় কর্মকাণ্ড দেখেই সবাই তাকে তাকমা দিয়েছে সে হটসল। আজ সেই শ্যাডো মনস্টারের বুকের কাছে লুকায়িত অঙ্গটা এক অতি সাধারণ সপ্তদশীর উষ্ণ সম্পর্কের স্পর্শে এসে আন্দোলিত হচ্ছে ঘোড়ার বেগে। থামাথামি নাম নেই আজ। যুবক বড্ড শান্ত, পাহাড়ের ন্যায় অটল তার বুক, হাত দুটো দুপাশে নামিয়ে রাখা, মুঠোবদ্ধ হয়েছে নিশ্চিত। তার ভেতর ভেতর সে কি তৎপরতা মেয়েটাকে বুক থেকে সরানো, অথচ বেয়াদব হাত দুটো আজ বড্ড অবাধ্য হয়েছে মালিকের। নিজের অবাধ্যকতার সকল মাত্রা ছাড়িয়ে নিজেকেই উঠছে না তারা। যুবক অস্থির এ পর্যায়ে। বুকের ওঠানামার গতি বারো জোরালো হলো। উন্নত নাসারন্ধ্রে সরু ছিদ্র গলিয়ে ফুসফুস করে বেরোচ্ছে উষ্ণ নিঃশ্বাস। যুবক হারিয়ে যাচ্ছে সেই নিঃশ্বাসের তরে। সপ্তদশীর মায়ায় বুকের বারবার নারিকায় মাতাল উষ্ণতা বড় পোড়াচ্ছে তাকে। মনে জেগে ধরেছে নানান উদ্ভট কর্মের চিন্তা ভাবনা। মুগ্ধ ঢোক গিলে সামান্য অমন একটা ঝুম বৃষ্টির মাঝে গলার কাজটাই হুট করে এহেন খরতা নামলো কেন কে জানে। কণ্ঠনালিয়ার আকর্ষণীয়তা উচ্চ, হাড় খানিকটা নাড়িয়ে দিল ফের। গিলে নিল কতটুকু সুদর্শন যুবক, গম্ভীরতায় উচ্চ সুশৃঙ্খল আর সে আবদ্ধ। ঘাটটা সামান্য ঝুঁকিয়ে যুবক বরাবর সরু দৃষ্টিতে তাকালো সপ্তদশীর দিকে। স্নিগ্ধ সপ্তদশীর কাপা কাপা বদনখানি নিজ শক্ত বক্ষের মাঝে লুকায়িত রেখে আনমনে মুগ্ধের ঠোঁটের কোণ ফুটে এক চিলতে মুচকি হাসি রেশ বেরিয়ে এলো। মনে কুপ্ররোচনার যুবক অজান্তেই ডান হাতটা ধীরে ধীরে মাহির গায়ের ওপরে আনতেই তৎপর হলো। তার রুক্ষ হাতের ছোঁয়ায় প্রায় ছুঁই ছুঁই সপ্তদশীর পিঠ। ঠিক তখনই আকাশমতা কাঁপিয়ে গর্জন তুলে মেঘ। এহেন গর্জনে তখনই ঘোর কাটল যুবকের। এতক্ষণের মায়াডোর আর এক মুহূর্ত যেন ছিটকে বেরিয়ে এলো। যুবক কেমন মস্তিষ্ক তার তৎক্ষণাৎ কড়াকড়ি অরব করে তুলল। ও তোর শত্রুর মেয়ে, তোর মায়ের হত্যাকারীর মেয়ে, শ্যামপ্তির দেবীর হত্যাকারীর মেয়ে। সহসা যুবকের পরিবর্তন হলো মুখের, পরিবর্তন লাভল মুগ্ধের ভেতরে। এতক্ষণের সদ্য পুস্ফটিত স্নিগ্ধতা ফুরিয়ে গিয়ে সেথায় এবার ভর করলো এক আকাশম ঘৃণা। চোখ দুটো নেমেছে এই পুরনো আগুন। যুবকের চোয়াল ফুটিয়ে শক্তভাবে পথুরে বক্ষর মাঝে ভয়ে সিটিয়ে থাকা সপ্তদশী তৎক্ষণাৎ এক ঝটকায় বুক থেকে ছড়িয়ে সম্মুখে দাঁড় করায় সে। গজগজ করতে করতে মেরুদণ্ড সামান্য বাঁকিয়ে জমিনে পড়ে থাকা ওভারকোট একটানে তুলে নেয় হাতে। অতঃপর শির দ্বারা সোজা করে সম্মুখে জুবুথুবু অবস্থায় দাঁড়িয়ে থাকা স্নিগ্ধ সপ্তদশীর পানে চোখ পাকিয়ে তাকায় মুগ্ধ। ভাগ্যের সপ্তদশী চিবুক নামিয়ে কণ্ঠায়, নয়তো যুবকের অমন চোখ পাকানো দেখে আরেক দফা ভয়ে চেঁচাতো বেচারি। রুরোমানব হিসিস করে যাচ্ছে সাপে ন্যায় ফসফস করতে করতে হাতে থাকা ওভারকোটটা আলগোছে টেনে দিল স্নিগ্ধ সপ্তদশীর গায়ে।
গলার এক পারাশ ঝাঁজ ঢেলে কর্কশ কণ্ঠে আওড়ালো সে। যখন তখন পরপুরুষের বুকের ওপর মুখ লুকাতে লজ্জা করে না তোর, বান্দির মেয়ে? এখন আমি যদি সুযোগ পেয়ে কিছু একটা করি, তাহলে দেখা যাবে কাঁদতে কাঁদতে পরদিন সকালে মরে টরে ভূত হয়ে বসে আছিস। ছ্যা ছ্যা ছ্যা, মেয়ে মানুষ যে এতটা নির্লজ্জ হয় তা তোকে না দেখলে জানতাম না। বুক দেখলে মুখ কষতে চলে আসিস নির্লজ্জদের মতো। যা ঘরে যা, নির্লজ্জ মেয়ে ছেলে। কান দিয়ে যেন ধোয়া বের হচ্ছে সপ্তদশী ফর্সা কপোলদ্বয়ের ইতিমধ্যে ছেয়ে গিয়েছে ঈষৎ লালাপ আবরণ। নাক সরু করে রাখার রং ধরেছে টুকটুকে লাল। সপ্তদশী ভারী লজ্জিত নিষ্কণ্ডে লজ্জায় নিচু হয়েছে মাথা। যুবকের চোখের সনে চোখ মেলাবার জন্যেই সপ্তদশী অপরাধী কণ্ঠে মিনমিন করে অল্প করে বলল, সরি। কথাখানা গায়ে ধরল না যুবকের। সে উল্টো হাত ঠেকিয়ে কোমরের দুপাশে চোয়ালের পেশি টান টান করে মুখ ঘুরিয়ে তাতে দাঁত খিচে হুঙ্কার ছুড়ে আওড়ালো, আই সেড গো ব্যাক টু ইয়োর রুম, জানোয়ার বাচ্চা। আতকে ওঠে মাহি, তড়িৎ পা দুটোরও গতি টেনে হাঁটে ধরে সম্মুখে। তবে দু কদম এগোতেই পথিমধ্যে পা থমকে যায়। সবুজ দুবরা ঘাসের জমিনে উবুর হয়ে পড়ে আছে এডউইন। বেচারার বহু হতে গড়গড়িয়ে বেরোচ্ছে তাজা লৌহ। এহেন দৃশ্য দেখা মাত্র চমকে ওঠে মাহি, নরম সরম মনের উদ্বিগ্নতা দেখিয়ে। আহতের পানে অগ্রসর হতে গেলে পেছন থেকে একখানা শক্তপোক্ত হাত এসে আচমকা আঁকড়ে ধরে তার ঘাড়। ভরকে মাহি, ঘাড় নড়ানোর সাধ্য যে তার নেই। ঠায় দাঁড়িয়ে থাকতেই শুনতে পেল মঞ্চের ঝাঁঝালো কণ্ঠ, সোজা নিজের ঘরে যা বান্দির মেয়ে, যার জন্য তোর দরদ দেখাতে হবে না। যা এখান থেকে। দরদ দেখাতে গেলে একদম কলিজা ছিঁড়ে হাতে ধরিয়ে দিব। মাইন্ডেড। ভরতে ঢুকিল মাহি, মাথা কাত করলো এক আধবার, পেছন থেকে ঘাড় নাড়ালো মুগ্ধ। ছাড়া পেতেই সপ্তদশী কদম বাড়ল সম্মুখে। হাঁটতেই বড় হিমশিম খাচ্ছে বেচারি। লোকটার গায়ের ওপর এমন বড় একখানা ওভারকোট দিয়েছে যা তার উচ্চতার দ্বিগুণ। হাঁটতে গেলে পায়ে লাগছে বেশ। মাঝপথে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়তে নিতেই প্রবণতা ক্রমশ বাড়ল। এদিকে পেছন থেকেই আর দৃষ্টির সপ্তদৃষ্টির কাণ্ড দেখে যাচ্ছে রূঢ় মানব। আগ বাড়িয়ে মেয়েটাকে সাহায্য তো করলো না, উল্টো দাঁত খিচে ঘাড় ডলতে ডলতে আওড়ালো, বান্দির মেয়ে বড়ও হচ্ছে না। পেন্ট হাউসের ক্রিমন্স চেম্বারে চকচকে কাচের তৈরি ফ্লোর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বিদেশি নামি দামি ব্র্যান্ডের মদের বোতল। বেশিরভাগ কাচের বোতলগুলো শূন্য। কোনোটায় দাঁড়িয়ে আছে অবহেলায়, তো কোনোটা গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে। শীতল মেঝেতে এক পা ছড়িয়ে আরেক পা ভাঁজ করে বসে আছে মুগ্ধ। এক হাতে তীব্র ঝাঁঝালো হুইস্কির বোতল তুলে গপ গপিয়ে গেলে যাচ্ছে তেতো স্বাদযুক্ত অ্যালকোহল। আশ্চর্য, যুবক আজ এত এত মদ গিলছে তবুও নেশা চড়ছে না তার। বুকটা কেমন পড়ছে ভীষণ, বড্ড জ্বালাচ্ছে হৃদয়টাকে। লোমহীন ফর্সা উদম বক্ষের চারপাশে কেমন লাল হয়ে আছে। ঘন্টার পর ঘন্টা বরফ পানিতে সাঁতার কেটে এলেও হয়তো এ জ্বালা মিটবে না। সপ্তদেশের সামান্য ছোঁয়ায় এখনো বুক জ্বলছে রূঢ় মানবের। এখন কারণ জানা নেই তার, না আছে জানার স্পৃহা। একা নাগাড়ে অত বড় হুইস্কির বোতলটা সম্পূর্ণ খালি করে থামলেন মুগ্ধ। মাথাটা ঝিম ধরেছে এ পর্যায়ে। চোখে মুখে ভরকে আছে রাজসমস ক্লান্তি। যুবক আলগোছে মাথা ঠেকালো পেছনের দিভানের কোলে। চোখ দুটো ক্লান্তিতে মুদে গিয়েছে তার। জীবাণু জীবাণু মস্তিষ্ক তখনও পুরবৃত্তি চলছে সন্ধ্যার বৃষ্টি ভেজা ঘটনা। সপ্তদশী হুট করে তাকে জড়িয়ে ধরা, তার পুরো সত্তা এক নিমিষে নড়ে ওঠা, হঠাৎ করে নিজেকে হারিয়ে ফেলা। এসব কেন হচ্ছে তার সঙ্গে? কেন বারবার মেয়েটাকে মারতে গিয়েও ব্যর্থ হচ্ছে শ্যাডো মনস্টার? এত এত কেনর যৌক্তিক উত্তর খুঁজে পেল না যুবক। এ নিয়ে ভাবতে গেলেই মস্তিষ্ক বারংবার ফাঁকা হয়ে যাচ্ছে তার। তা নিয়ে বড় বিরক্ত হলো মুগ্ধ। তৃপ্তি বিরক্ত মুখ কুঁচকে শক্ত হাতে আচমকাই চাপড় বসালো নিজের গালে। চোখ দুটো বুজে রেখে নিজেকে শাসিয়ে বলল, খবরদার ওই বান্দির মেয়েকে নিয়ে ভাববি না। ওকে মরতে হবে, যে করেই হোক আগামী 1 মাসের মধ্যে ওকে মরতে হবে। নিজেকে বোঝালো রূঢ় মানব।
অথচ মনটা কি আর এত সহজে বাদ মানে? তার মস্তিষ্ক এক কথা বললে মন আরেক কথা বলে। এই যে এখনো বেয়াদব মনটা কেমন আঁকুপাকু করছে মেয়েটাকে একটু দেখতে। নিজের মনের এহেন সাংঘাতিক চিন্তা ভাবনায় রাগান্বিত মুগ্ধ। রাগে গজগজ করতে করতে তখনই মনের কোণে উত্থাপিত হওয়া বেয়াদব আদব কায়টাকে এক কার চুল ছাড়িয়ে সে কেমন গা এলিয়ে দিল দিবারে। এক কপলা ছাড়িয়ে রাখলো তার, আরেক পায়ের হাঁটু ভাঁজ করে হাত দুটো ঝুলিয়ে রাখলো দিভানের দুপাশে। কপাল গুটিয়ে চোখের পাতা বন্ধ করেই চেনে একটু ঘুমানোর প্রয়াস চালাবে অমনি মনুষ্যপটে ভেসে ওঠে সপ্তদশীর সিক্ত ক্ষুদ্র দেহটা। বৃষ্টির ফোঁটা ফোঁটা গা ছুঁয়ে যাচ্ছে সপ্তদশীর। সহসা পাহাড় সম দেহটা ঝাঁকুনি দিয়ে ওঠে মুগ্ধের। চোখ দুটো পর্দা সরে গেল তক্ষুনি। সে কেমন চোখ শক্ত করে কপাল গোছালো পরক্ষণে। দুহাতে নিজের ভেজা চুলগুলো মুঠো করে চেপে ধরে দাঁত চেপে কিরমির করল। হোয়াট দ্য ফাকিং আই এম সিং। বারবার ওই বান্দির মেয়ে দেখছি কেন আমি? ওহ গস। মুগ্ধ অস্থির হলো ক্রমশ। এদিক ওদিক শরীর ঘুরিয়ে চোখ বুঝতেই রেহাই মিল না তার। চোখ দুটো বুঝতেই কল্পনায় ভেসে এলো মাহির মুখ। যুবক বিরক্ত এ পর্যায়ে উঠে বসে শোয়া থেকে শক্ত হাতে ঘাড় ডলতে ডলতে চল কটমট করে বলে ওঠে, একটা হাফ ইঞ্চি বান্দির মেয়ে, কত বড় সাহস! আমার রাতের ঘুম কাটছে, একটা বছর যে সুযোগ বুঝে হাতের কাছে পেয়ে নেই। তোকে বান্দির মেয়ে, আই সোয়ার তোর প্রতিটা রাতের ঘুম হারাম করে ছাড়বো আমি। বেয়াদবের বাচ্চা একটা, জানোয়ার বাচ্চা। হে চো। নরম টিস্যুতে নাক মুছছে সপ্তদশী। ঠান্ডায় ভর হয়ে আছে তার নাক। গতকালে মনে হুটহাট বৃষ্টিতে ভেজে বড্ড কাহিল অবস্থা তার। মাথা ভার করেছে দুম, মন ভার নামক মুখও তো ফু দিয়ে হয়ে আছে, তাই এক অবস্থা। নাকের ডগায় একের পর এক টিস্যু ঘষা মাজা করে চামড়া উঠে যাবার জোগাড় হয়েছে বেচারির সুন্দর নাকটায়। রং ধরেছে পাকা টমেটোর মতো। সপ্তদশীর একের পর এক হাঁচি দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে এক কাপ গরম ধোয়া ওঠা কফি খেতে পারলে বোধহয় বড্ড ভালো লাগতো, কিন্তু শরীর নাড়াতেই যাবার শক্তি পাচ্ছে না বেচারি। তাই তো দূরে বেড়াল ছানার ন্যায় পায়ে পাতলা ব্ল্যাঙ্কেট মুড়িয়ে বসে আছে দিবানে। পায়ের কাছে বসে আছে কিউটি, মুখভর্তি গাজর নিয়ে চিবোচ্ছে একা একা। তার আর মনিবের পায়ে খেয়াল নেই। খাবার পেয়ে আয়েশ করে চিবাতেই মত্ত যেন কিউটি। দিভানের নরম গদিতে কোলে মাহি মাথায় দিয়ে এলিয়ে বসে। চোখ দুটো সামান্য নিভু নিভু হতে আচমকা কর্ণ করে ভেসল অতি পরিচিত গমগমে কণ্ঠ, ওহ শেখ নবাবের বংশধর, চলো ওঠ। মুহূর্তে হড়বড়ে ওঠে মাহি। নিবু নিবু চোখ দুটোর পর্দা থেকে এক নিমিষে সরে গেল সকল তন্দ্রা। হকচকিয়ে সম্মুখে তাকাতেই সপ্তদশীর ললাটে ভাঁজ পড়ল গোটা কয়েক হাত দৌড়াতে। দু হাত পকেটে গুজে ভাবলেশীন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মাফিয়া বিস্ট। পরনে একখানা ঘিয়ে রঙা ঢিলে ঢালা ট্রাউজার, তার গায়ে জড়িয়ে আছে কালো রঙা ফিনফিনে শার্ট। যুবক কেন যে শার্ট পরে কে জানে। যতবার গায়ে শার্ট জড়িয়েছে ঠিক ততবারই যুবকের ফুলে ফেঁপে থাকা মাসল যেন টেনে হিঁচড়ে শার্টের বাঁধন থেকে বেরিয়ে আসতে চেয়েছে। আজও হলো তাই। পাতলা ফিনফিনে শার্টের আলে যুবকের পেটানো দেহ স্পষ্ট। তার মুখের অভিব্যক্তিতে এখনো নজর কাড়ছে মাহির। পারলে হয়তো দেখতে পেত মাফিয়া বিস্ট কেমন ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মুগ্ধ কপাল কোচালো এইবার। নাক ফুলিয়ে জল শক্ত করে ধমকে বলল নির্লজ্জ মেয়ে ছেলেদের মতো। কথায় কথায় আমার বডির দিকে তাকাবে না বান্দির মেয়ে, নজর লাগবে। হতভেম্বে চোখ তুলে নিল মাহিম। হকচকার শীর্ষে পৌঁছায় বেচারি। পরক্ষণে নিজ চোখের বেহায়া কর্মকাণ্ডে লজ্জিত হলো সে। ঘাড় নামিয়ে জিভের ডকায় দাঁত বসিয়ে আলকোছে। মুখ দিয়ে কই এবার। মুখোপায়ে একরাশ কঠিন্য লেপে গমগমে কণ্ঠে শুধায়, রাতের জন্য তৈরি থাকবি বান্দির মেয়ে? টুডে আই এম হাংরি, ফিলিং সো মাচ হাংরি। হঠাৎ ইয়াটকে ওঠে মাহি। চোখ দুটো এক আকাশ সম, ভয় লেপটে বিষময়। সে জিজ্ঞাসা করে, প্রোড়া আসবে? বাদামি চোখ জোড়ায় নিখুঁত রেখার টান রাখলো রুড়ো মানব রহস্যময় বাক্যে। পরক্ষণে শুধরালো, আবার জিগায়। ভয়াত্মা উড়ে যাবার জোগাড় মাহির। চোখের পলক পড়ছে না বেচারির। গায়ে জড়ানো ব্ল্যাঙ্কেটটা খানিক টেনে টুনে আনলো সে। ওইদিকে মুগ্ধ তখন পা বাড়িয়েছে উল্টো পথে। পেছন থেকে হুট করে মাহি কেমন ভয়ে ভয়ে কণ্ঠে আওড়ালো,
প্রোডাক্টকে না আনলে হয় না। থমকালো মুগ্ধের ব্যস্ত কাদম, ঘাড় বাঁক করে আলগোছে চাইল পেছনে। ঠোঁটের কোণে তীর্যক ব্যঙ্গত্ব হাসি ফুটিয়ে যুবক পায়ের গতি ঘোরালো, ফের ধীরে ধীরে এগিয়ে চমকায় ঝুঁকে দাঁড়ালো মেয়েটার দিকে। এহেন কাণ্ডে ভরকায় মাহি, শরীরের ব্যাঙ্কেট চুপে পেছনে একটুখানি। যুবক কুরু হাসলো তা দেখে, চোখে মুখে অদ্ভুত দুষ্টুমি লেপটে আচমকায় হাত বাড়িয়ে আঁকড়ে ধরে মাহির কণ্ঠা। হাতের বাঁধনাজ খানিকটা ঢিলে ঢালা মুগ্ধের। ব্যথা পাচ্ছে না মাহি? যুবক নিজ উদ্যোগে টানছে মাহির ক্ষুদ্র মুখখানা। সপ্তদশী মুখ নিজের মুখে বড্ড কাছাকাছি আনতেই অস্বস্তিতে মোচড় দিয়ে ওঠে মাহি। নাক মুখ কুচকে চেঁচে উঠে বলে, ছাড়ো না মাই। তার ছেলের হাসি ফুটে ওঠে সুদর্শন যুবকের ঠোঁটের কোণে। সে কেমন একদৃষ্টে মায়ের মুখপানে তাকিয়ে হিসিস করে আওড়ায়, নতুন কিছু বল বান্দির মেয়ে। নাকের পাটা ফুলিয়েছে মাহি, অস্তিত্বের চোখ খুলবার তো জো নেই। কপাল কুঁচকে দাঁতে দাঁত খিচে শুধালো, নির্লজ্জ অসভ্য লোক। এতক্ষণে ক্ষুদ্র হাসি বুঝি রুরমানবের আরেকটু বাড়ল। গালের ভাত জিভের ডগা ঠেলে নিরলস হেসে বলল বাঁকা কণ্ঠে পরক্ষণে, নাইস নেম। তারপর রাজসম বিরক্তি নিছিয়ে গেল সপ্তদশীর মুখবয়ে। মেয়েটা কেমন তিরবির করে কণ্ঠে গর্জন করতে করতে আওড়ালো, আপনার হাত সরান অসভ্য বিষ্ট। যুবক নির্বিকার ধীরে ধীরে এগোচ্ছে মাহির মুখপানে। সপ্তদশী নরম নাকের ডগা ছুঁই ছুঁই, তার লম্বটে নাকের ডগা সে কেন কেমন আগের ন্যায় ভাবলেশীন কণ্ঠে আওড়ালো, সরব না? কি করবি বান্দির মেয়ে? আমি আমি চেঁচাবো কিন্তু। কথার পিঠে হেন বোকাশোখা উত্তর শুনে এক মুহূর্তে স্থির রইল যেন মুগ্ধ। পরক্ষণের যুবকের বাদামি চোখ জোড়াও ক্রমশ প্রশস্ত শ্লেষত্ব ভঙ্গিতে কণ্ঠে একরাশ তাচ্ছিল ফুটিয়ে তোলে, ও রেইলি বান্দির মেয়ে। তাহলে আর দেরি কিসের? কাছে আয় না, দেখ কি সুন্দর করে তোর চিকিৎসা দেওয়া হয়। বিফলে না যাওয়া সে কাজটা আমি করে দিচ্ছি। আয় 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 বান্দির মেয়ে, আয় তাড়াতাড়ি আয়। এমনিতেও কাল থেকে তুই বড্ড জ্বালাচ্ছিস। আতকে ওঠে মাহি, তৎক্ষণাৎ চোখ দুটো এক ঝটকায় খুলে নিয়ে চোখ চেঁচে উঠে বলে, খবরদার কাছে আসবে না। এহেন কথায় থোড়াই অভ্যস্ত বিষ্ট সে উল্টো জোর বাড়ালো হাতের মুখভঙ্গির পরিবর্তন এনে কপালে গোটা কয়েক ভাঁজ চলে পেশি টান টান করে দাঁতে দাঁত খিচে কর্মর কণ্ঠে আওড়ালো, ইউ নো হোয়াট বান্দির মেয়ে, ফাক ইউ অ্যান্ড ইউর ফাকিং ওয়ার্ডস। কথাটা বলেই মুখ ঝামটা দিল। সপ্তদশীর কণ্ঠনালী ছেড়ে দিল মুগ্ধ। চোখে মুখে একরাশ কঠোরতা লেপে হাত গুজল পকেটে। এক সেকেন্ড পকেটে হাত রাখতেই বের করে আনে সিগারেট এবং লাইটার। নিজের অবশ্যতায় বিলকুল রাগঢাক না করেই মেয়েটাকে সামনে ধরে নিল সিগারখানা। ঠোঁটের ফাঁকে জ্বালিয়ে সিগারেট গুজে লম্বা লম্বা শ্বাস টান বসিয়ে মুখবর্তী ধোঁয়া আনলো। মাহির নাক বরাবর ছেড়ে দিল তা। সহসা গুন্দে গা গুলিয়ে আসে মাহির। সপ্তদশী নাক মুখ কিচ্ছে বন্ধ করে নিয়েছে। সম্মুখে দাঁড়িয়ে থাকা রুরমানব কেমন গমগমে কণ্ঠে আওয়াজ করলো, তৈরি থাক, গলার কত তেজ হয়েছে তা আজ রাতে দেখব। বলেই পা বাড়ালো মুগ্ধ। সিগারেট টান বসিয়ে দু কদম অগ্রসর হতে আচমকা কর্ণ করে ভেসে এলো সপ্তদশীর হাঁচির শব্দ। হেঁচু মুহূর্তে স্থবির যুবকের সর্বাঙ্গ। সেকেন্ড পেরোতে না পেরোতে আবারও শুনতে পেল একই শব্দ, অর্থাৎ উদ্ভটে নেই কদম খুঁড়ছে সপ্তদশী। এক ঝটকায় ছুঁয়ে ফেলে ঘরের অবস্থা। মেয়েটার কাছে এগিয়ে এলেই মেরুদণ্ড বাঁকিয়ে রুরমানব কেমন অস্থির হয়ে জিজ্ঞাসা করতে লাগলো, হেই হেই চাসমিস, হোয়াট হ্যাপেন টু ইউ? তুই হাঁচি দিচ্ছিস কেন? সপ্তদশী ফের হাঁচি আসার জোগাড়, যার তরুণ উত্তর দেবার অবস্থা নেই তার। সে ওইদিকে মুগ্ধের বড্ড বিচলিত, কেমন উদ্ভাটে নেয় মেয়েটাকে একের পর এক কাজ ঝাঁকিয়ে অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করতে লাগলো, এই জানোর বাচ্চা, উত্তর দে, কি হয়েছে তোর? আমাকে বল, কোথায় কষ্ট হচ্ছে? এই মেয়ে। বলতে বলতে আরেকবার হাঁচি দিয়ে বসে মাহি। তা দেখে মুগ্ধ কেমন উদ্ভটে নেয় গলা উঁচিয়ে বলে, গার্ডস। মনিবের এক ডাকে হাজির হয়েছে কজন গার্ডস। মুগ্ধ কেমন অস্থির চোখে তাকিয়ে আছে সকলের দিকে। হুকুম ছুড়ে বলল, এক্ষুনি এয়ার অ্যাম্বুলেন্স আন, ডক্টর আন, তাড়াতাড়ি কর বাস্টার্ড, ওর কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি কর জানোয়ার বাচ্চারা, তাড়াতাড়ি কর।
কজন গার্ডস তখনই ছুটল বাইরে। উপস্থিত আরো 2-4 জন গার্ডস তখন হন্তদন্ত পায়ে বেরিয়ে এলো কক্ষ থেকে। গার্ডস এসেই হন্তদন্ত পায়ে কক্ষ থেকে এদিকে মুখ দুধবটে নেয় এগিয়ে আসে মাহির পানে। তৎক্ষণাৎ মেয়েটার ক্ষুদ্র মাথায় অনবরত হাত বুলিয়ে অস্থির কণ্ঠে বলে, কিচ্ছু হবে না তোর, আমি কিছু হতে দিব না তোর, এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যাব তোকে। তোর কি হয়েছে আমায় একটু বল, কোথায় কষ্ট হচ্ছে চাশমিস, একটু বল না আমায়, আমার কেমন যেন লাগছে। এই এই তুই ঠিক আছিস? হতভম্বতায় ভুগছে মাহি। লোকটা এমন হুট করে বাদরের ন্যায় লাফাচ্ছে কেন? এই না তাকে বকছিল, এর মধ্যে আবার কি হলো? মাহি কেমন কপাল গুটিয়ে চোখ তুলে তাকালো ব্যাকুল মুগ্ধের পানে। মুগ্ধ বড় বিচলিত, অবুঝের ন্যায় ঘাড় টলতে লাগলো, অনবরত বিড়বিড় করে কি যেন আওড়ালো কে জানে। সপ্তদশী কাঁপা কাঁপা ঠোঁট যুগল নাড়িয়ে যে না কিছু বলতে যাবে তার আগেই ঘটল আরেক কাণ্ড। যুবক তখনই এক ঝাটকায় মেয়েটাকে তুলে নিল কাঁধে। অতঃপর জোরালো পায়ে ঘর থেকে ছুটে বেরিয়ে আসতে প্রশস্ত করিডোর দিয়ে ছুটতে ছুটতে ব্যাকুল কণ্ঠে বিড়বিড় করল সে, আমার চাশমিস, আমি বেঁচে থাকতে কিচ্ছু হবে না তোর, তুই সুস্থ হয়ে উঠবি, একদম সুস্থ হয়ে উঠবি, আবারও আমার সাথে ঘাটতেরামি করবি, বকবি আমায়। মাই স্পষ্ট শুনল উন্মাদ যুবকের তাড়নার বাক্য। যুবক অমন ছোটাছুটি দেখে ভয়ে সিটিয়ে যাচ্ছে সে। তৎক্ষণাৎ যুবকের পিঠ খামছে, চোখ মুখ কুচকুটে বলে, আরে নামান আমায়, কি পাগলামি করছেন, আমি ঠিক আছি, জাস্ট ঠান্ডা লেগেছে বৃষ্টি ভেজার কারণে। তখনই ছোটাছুটি থামালো মুগ্ধ। হৃৎপিণ্ড বড় জোরালো, তার চোখে মুখে ব্যাকুলতা ভরা। সে তৎক্ষণাৎ আলগোছে ঘাট থেকে নামালো মাহিকে। ঢুলতে থাকা মাহির কাঁধ আঁকড়ে সন্ধিয়ান গলায় জিজ্ঞাসা করে ওঠে, তাহলে আমায় ঠান্ডা লাগলো না কেন? তোর একা ঠান্ডা কেন লাগলো? তুই একা কষ্ট পাচ্ছিস কেন? আমি পাচ্ছি না কেন? সত্যি করে বল জানোয়ার বাচ্চা, কি করেছিস তুই? ঠান্ডা লাগালি কিভাবে? মহাবিপদে পড়ল মাহি। ঘাটটা ঘোরালো তার। লোকটা বর্তমান কথাবার্তার আগামাথা খুঁজে পেল না মেয়েটা, বরং চুপ রইল। এদিকে মুগ্ধের অস্থিরতা বাড়ছে ক্রমশ। সে কি করেছে এদিকে ধরাই খেয়াল নেই তার। সে অস্থির হয়ে চাশমিশের জন্য। মুগ্ধ তখন চট করে আঁকড়ে ধরল মাহি নরম কবজি সন্ধি। মেয়েটাকে নিজের সঙ্গে টানতে টানতে এগোলো এলিভেটরের দিকে। বিচলিত কণ্ঠে বিড়বিড়ালো, কিচ্ছু হবে না আমার চাশমিশের, কিচ্ছু হবে না। মিনিট খানেকের মাথায় এলিভেট থমকালো গ্রাউন্ড ফ্লোরে। শ্যাডো মনস্টার ঝড়ের বেগে বের হলো, এক হাতে ধরে মাহিকে গলা উঁচিয়ে হুঙ্কার ছিল গার্ডস। মুহূর্তে হাজির হলো গার্ডস, মাথা নুইয়ে দাঁড়িয়ে থাকতেই সকলে। মনস্টার কেমন হুঙ্কার ছুড়ে আদেশ ছিলেন, আগামী 1 ঘন্টার মধ্যে রাশিয়ার বেস্ট ডক্টরকে আমি আমার প্যালেসে চাই, পাতাল খুঁড়ে হোক কিংবা আকাশ ফিরে। মাত্র 1 ঘন্টার মধ্যে ওদেরকে আনতে পারলেই হলো। তোদের সব কয়টাকে আমি আমার পেটদের ভাগ করে দিব যদি আনতে না পারিস। সো গো অন এভরিওয়ান। হুকুম তামিল করলে সবাই। তখনই ঝড়ের বেগে ছুটল প্যালেসের বাইরে। ঠিক তখনই মাথা নুয়ে জলসর ভাব নিয়ে গ্রাউন্ড ফ্লোরে হাজির হলো ডক্টর হায়া। বড় ইতস্ত কণ্ঠে ভয়ে ভয়ে আওড়ালো, মনস্টার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি ওনাকে পরখ করে দেখতে পারি? কথাটা শোনা মাত্রই না কোচ করে দিল মুগ্ধ। গলায় গম্ভীর চাপ ফুটিয়ে গর্জন তুলে বলল, ওকে নিয়ে আমি কোনো রিস্ক নেব না, সো ফক অফ। পেছনে দাঁড়িয়ে ভুরু কুচকালো মাহি, কপালে গাঢ় ভাঁজ ফেলে তেরামি দেখিয়ে বলে, উনি ডাক্তার না? আপনি ডাক্তার, এত বেশি বুঝেন কেন? বললাম আমার সামান্য ঠান্ডা লেগেছে, এর জন্যই এত তোলপাড় চালানোর কি আছে? বুঝলাম না, অসুস্থ তো হয়ে মারা যাচ্ছে না? সহসা ঘাড় বাঁকিয়ে তাকালো মুগ্ধ। শক্ত চাহনি নিক্ষেপ করলো মাহির পানে। তখনই মুখ বন্ধ করলো মাহি। বলতে বলতে বেশি বলে ফেলছিস বুঝতে পেরে মুখ বন্ধ করলো, কাঁচামাচু করলো মাহি। মাথা নুইয়ে চিবুক কণ্ঠায় ঠেকিয়ে কর্ণ করে ভেসে এলো মুগ্ধের চিরবিরানি কণ্ঠ, তোকে কাবু করার অধিকার শুধু আমার হবে, অন্য কারো নয়, এমনকি সামান্য একটা অসুখের নয়।